আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তবে আমি চাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। আজিম মাহমুদ বলল। আমি বলছিলাম। আজিম মাহমুদকে পুরো কথা বলতে না দিয়ে ধমকের সুরে থামিয়ে দিয়ে সায়রা বলল, তুমি আর এখানে কি বলবে? ওদের মেয়ের ব্যাপারে ওদের কেউ বুঝতে দাও। আজিম মাহমুদ তীক্ষ্ণ চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এটা শুধু ওদের মেয়ের ব্যাপার না, আমার ছেলের ব্যাপারও এতে যুক্ত আছে। সেটা না তুমি বুঝতে পারছো আর না আমার ভাই বুঝতে পারছে। এই কথা বলে আজিম মাহমুদ অর্ধেক খাবার রেখেই খাবার টেবিল থেকে উঠে গেল। কেউ আর কিছু বলল না। সাজিদ সঙ্গে সঙ্গে তার ফোনের রেকর্ড সাজিদের ফোনে পাঠিয়ে দিল। পুরো রেকর্ড শুনে সাজিদ দাঁতে দাঁত চেপে ধরল। ওই দিন সাজিদ ফাহাদকে ফোন করার পর সাজিদ তার দুই বন্ধুকে দিয়ে আবারও ফাহাদকে হুমকি দিয়েছে, কিন্তু তাদের কারো হুমকিতেও ফাহাদকে দমানো গেল না। এবার সাজিদ মনে মনে ভাবল সে আবারও ফাহাদকে ফোন দিবে। সাজিদ ফোন হাতে নিয়ে ফাহাদকে ফোন দিল, কিন্তু ফাহাদ তার ফোন রিসিভ করলো না। সাজিদ ফোনটা শক্ত করে চেপে ধরে রাগ দমানোর চেষ্টা করছে। সাজিদ তার ফোন থেকে তার ছোট চাচা আরিফ মাহমুদকে ফোন দিল। আরিফ মাহমুদ ফোন রিসিভ করলো। হ্যাঁ সাজিদ বল। সাজিদ উদ্বিগ্ন কণ্ঠে বলল, ছোট কাকু তুমি বড় কাকু একটু বুঝাও প্লিজ, অন্তত আমি দেশে যাওয়ার আগ পর্যন্ত কিছু করতে মানা করো। আরিফ বলল, কি হয়েছে? সাজিদ বলল, বড় কাকু আবারও কথার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে। আরিফ শান্ত কণ্ঠে বলল, এটাই তো স্বাভাবিক সাজিদ, তোর মা এই বিয়েতে রাজি না হলে বড় ভাই কি করে তোর হাতে কথাকে তুলে দিবে, তুই নিজেই বল। সাজিদ বিরক্ত স্বরে বলল, তোমরা মায়ের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলছো না কেন? যেখানে বাবা রাজি, আর সবচেয়ে বড় কথা আমি যে কোনো মূল্যে কথাকে বিয়ে করতে রাজি। আরিফ বলল, সাজিদ তুই যত কিছুই বলিস, তোর মা রাজি না হওয়া পর্যন্ত বড় ভাই কোনো দিনও তোর সাথে কথার বিয়ে দিতে রাজি হবে না। বড় ভাই এই বিয়েতে পুরোপুরি অমত ছিল, কিন্তু আমি অনেক বোঝানোর পর বড় ভাই এই বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু তার একটাই শর্ত ছিল, ছোট ভাবি এই বিয়েতে রাজি হলেই বড় ভাই তোর সাথে কথার বিয়ে দিতে রাজি হবে। তাই বেশ কয়েকদিন কথার বিয়ে নিয়ে তারা কোনো মাথাই ঘামায়নি। কিন্তু কিছুদিন আগে ছোট ভাবি সরাসরি বাবা বড় ভাই সহ সবাইকে নাকি দোষারোপ করে, সবাই নাকি ইচ্ছে করে কথার বিয়ে ভেঙে দিচ্ছে। কিন্তু অন্য কেউ না জানুক, আমি তো অন্তত জানি কথার সবগুলো বিয়ের প্রস্তাব তুই ভেঙে দিচ্ছিস। সাজিদ জোর গলায় বলল, হ্যাঁ আমিই ভেঙে দিচ্ছি, আর এই বিয়েটাও ভাঙবো। আরিফ বলল, সাজিদ এমন কিছু করিস না যা নিয়ে আমাদের বাড়ির অসম্মান হয়। তোকে সবাই কিন্তু ভালো ছেলে বলেই জানে। সাজিদ তাচ্ছিলের হাসি হেসে বলল, তোমরা আমাকে নিয়ে না ভাবলে আমিও তোমাদের বাড়ির সম্মান নিয়ে চিন্তিত নই। আরিফ বলল, সাজিদ তুই সবাইকে ভুল ভাবছিস, এখানে সব দোষ তোর মায়ের। সাজিদ বলল, ছোট কাকু প্লিজ আমার দেশে যাওয়া পর্যন্ত তুমি বড় কাকুকে একটু বোঝাও। আমি দেশে যাওয়ার পর মায়ের সামনে দাঁড়িয়ে আমি মাকে বুঝিয়ে বললে মা সবটা বুঝতে পারবে। মা তো এখন আমার মুখের কথা নাম শুনলেই ফোন রেখে দেয়। এই ব্যাপারে মায়ের সাথে আমি ভালোভাবে কথা বলতে পারি না। মায়ের সামনে গিয়ে আমি মাকে বুঝিয়ে বললে মা নিশ্চয়ই আমাকে বুঝবে। আরিফ বলল, আর ছোট ভাবে যদি তোর কথা না শুনে? সাজিদ জোর গলায় বলল, ছোট কাকু মা আমার কথা না শুনলে কি বা হবে? আমি তো এমনিতেই কথাকে নিয়ে দেশে থাকবো না। আর তাছাড়া বিয়ের আগে মা রাজি না হলেও বিয়ের পর মা ঠিকই রাজি হবে। আরিফ বলল, ওই যে বললাম, ছোট ভাবি রাজি না হওয়া পর্যন্ত বড় ভাই কখনোই রাজি হবে না রে। আর আমি খুব ভালো করেই জানি ছোট ভাবি কোনো দিনও তোদের বিয়েতে রাজি হবে না। তাই সাজিদ বলল, তাই কি আমি কথাকে ভুলে যাব? ছোট কাকু অন্তত তুমি আমাকে এই কথা বলো না প্লিজ। তুমি তো তোমার ভালোবাসাকে হারিয়ে আজ পর্যন্ত বিয়ে করনি। অন্তত তুমি আমাকে একটু বুঝো। আমি কথাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই ভালো ছেলেটা তার ভালোবাসা পাওয়ার জন্য যতটা খারাপ হতে হয় ঠিক ততটাই খারাপ হবে। সাজিদ আমার কথা শোন। আরিফ বলল, কিন্তু সাজিদ ফোন রেখে দিল। পরদিন সবাই খুব ভোরেই একটা মাইক্রো করে রওনা হলো কিশোরগঞ্জের উদ্দেশ্যে। কিশোরগঞ্জ বালিখলা ঘাট থেকে ওরা মিঠাই মইনের উদ্দেশ্যে রওনা হবে। যেহেতু তাদের মধ্যে শাওনার তুলি বিবাহিত কাপল ছিল, তাই তারা গাড়ির পেছনের সারির সিটে একাকী বসেছে। সাজ্জাদ ড্রাইভারের পাশে সামনের সিটে বসেছে। এদিকে সবচেয়ে বিপদে পড়েছে কথা।
সে গাড়ির মাঝখানে সারিতে আগেই জানালার পাশের সিটে বসেছিল, কিন্তু রিমি এসে তাকে বলল সে জানালার কাছে ছাড়া বসতে পারে না, তাই কথা গাড়ির এক পাশের জানালার সিটটা রিমির জন্য ছেড়ে দিয়েছে। তার ইচ্ছে ছিল জানালার অপর পাশের সিটটা সে দখল করবে, কিন্তু স্পর্শ এসে তাকে মাঝখানে ঢুকিয়ে দিয়ে নিজেই জানালার পাশের সিটটা দখল করে বসলো। একেই তো কথা, জানালার পাশের সিটে বসতে পারলো না, তার উপর মাঝখানে বসায় গাড়ির এসির বাতাস তার উপর সরাসরি পড়ছিল। তার খুব ঠান্ডাও লাগছিল, কিন্তু কথা ইচ্ছে করেই রিমিকে কিছু বলতে চাইল না। রিমিকে বললে হয়তো রিমি তার সাথে সিটটা বদল করে নেবে, কিন্তু রিমিকে বলতে কথার খারাপ লাগছিল। আর বাকি আছে মিস্টার স্পর্শ, উনিতে জীবনেও কথার জন্য তার সিট ছাড়বে না, তাই কোনো উপায় না দেখে কথা চুপ করে বসে রইল। গাড়িতে খোশ মেজাজে আড্ডা দিয়েই তারা তাদের জার্নির বোরিং টাইমটা পার করে দিয়ে কিশোরগঞ্জ বালিখালা ঘাট পৌঁছে গেল। বালিখালা ঘাটটাও খুব সুন্দর, হাওরের মাঝ দিয়ে পাকা রাস্তা, যেদিকে চোখ যায় পানি আর পানি। দূরের নৌকাগুলো হাওরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এখান থেকেই তাদের ভিডিও করা শুরু হবে। কথা ক্যামেরা নিয়ে আশেপাশে সবটা ভিডিও করছে। সবাইকে জিজ্ঞেস করলো, নৌকা না স্পিড বোট? মেয়েরা সবাই নৌকা নৌকা বলে লাফাতে শুরু করলো, ছেলেরাও তাই মেনে নিল। স্পর্শ একটা ইঞ্জিন চালিত বড় নৌকা ভাড়া করলো। শাওন নৌকায় উঠে তার হাত এগিয়ে দিল তুলির দিকে। তুলিও শাওনের হাত ধরে নৌকায় উঠে গেল। এরপর স্পর্শ নৌকায় উঠে রিমির হাত ধরে নৌকায় উঠালো। রিমি নৌকায় ওঠার পর কথা স্পর্শের দিকে হাত বাড়িয়ে দিলে স্পর্শ হাত ছড়িয়ে নিয়ে তার নাক ঘষতে ঘষতে মুচকি হেসে সরে গেল। কথা স্পর্শের এরকম কাণ্ডে মুখ ভেঙচি কাটলো। সাজ্জাদ নৌকায় উঠে তার বোনকে হাত ধরে নৌকায় ওঠালো। নৌকা চলা শুরু হলো। ছেলেরা নৌকার ছাউনির উপর উঠে বসেছে, আর মেয়েরা দাঁড়িয়ে আছে। কথা হাওড়ের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। শাওন স্পর্শকে বলল, স্পর্শ, তোর সুন্দর কণ্ঠে একটা গান ধর। স্পর্শ বলল, আমার এখন গানের মুড নেই, তোর ইচ্ছে থাকলে তুই গান ধর। শাওন বলল, আচ্ছা ঠিক আছে, আমি আমার বেসুরা গলায় গান গাইছি। শাওন গান ধরল, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। শাওনের বেসুরে কণ্ঠে গান শুনে রিমি বলল, স্পর্শ প্লিজ ওকে থামতে বল, ওর বেসুরো গলায় গান শুনে আমি নির্ঘাত মারা যাব। সবাই একসাথে হাসলো। স্পর্শের পাশেই কথা দাঁড়িয়েছিল। স্পর্শ বসা থেকে আরো একটু এগিয়ে গিয়ে কথার কানের কাছে গিয়ে বলল, তুমি সাঁতার জানো তো কথা? স্পর্শের গরম নিঃশ্বাস কথার কান সহ গলায় পড়তেই কথা কেঁপে উঠল। স্পর্শ কথার অবস্থা বুঝতে পেরে হাসলো। হঠাৎ করেই স্পর্শের এরকম কাণ্ডে কথা বুড়ো কুচকে তার দিকে তাকালো। স্পর্শ আবারও কথার কাছে গিয়ে বলল, কি হলো বলছো না কেন? তুমি সাঁতার জানো না? কথা বলল, সাঁতার জানবো না কেন, অবশ্যই সাঁতার জানি। স্পর্শ হেসে বলল, তাহলে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিই, দেখি তুমি সত্যি সত্যি সাঁতার জানো কিনা। কথা দাঁতে দাঁত চেপে বলল, আমি তো অবশ্যই সাঁতার জানি, কিন্তু আপনি বিদেশে থেকে মনে হয় সাঁতারটাও শিখতে পারেননি, তাই আপনি সাবধানে থাকবেন, কখন না জানি আমি আপনাকে ফেলে দেই। স্পর্শ বলল, তুমি কি জানো না, বিদেশে নিজেকে বাঁচানোর জন্য সব রকমের কলাকৌশল শেখানো হয়, আর তাই আমি খুব ভালো সাঁতার জানি। কথা ইচ্ছা না থাকা সত্ত্বেও হেসে বলল, তাহলে তো খুব ভালো, এবার বক বক না করে চুপ করে বসে থাকুন। ওই সময় তো গান গাইতেও রাজি হলেন না, কিন্তু বক বক করতে ঠিকই এক্সপার্ট। স্পর্শ বলল, তুমি আমার গান শুনতে চাও? কথা বলল, আমি গান শুনতে পছন্দ করি। স্পর্শ মুচকি হেসে অন্যদিকে ঘুরে তাকালো। কথা স্পর্শ আর কথা না বাড়িয়ে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ল। ইঞ্জিন চালিত নৌকাটা তাদের নিয়ে হাওরের বিস্তীর্ণ জলরাশি ভেদ করে যেন টর্নেডোর গতিতে ছুটে এসে পৌঁছালো মিঠাইমনি হাওরে। আষাঢ়ের সেই ভাষা পানিতে থই থই করছে মিঠামইন হাওর, সাথে উদাসী লেলুয়া বাতাস আর অসীম আকাশের হাতছানি। নৌকা ঘাটে ভিড়তেই তারা নৌকা থেকে নেমে সোজা চলে গেল রাষ্ট্রপতির বাড়িতে। ওখানেই ঘন্টা দেড়েক বেরোতি। মাঝখান রাষ্ট্রপতির সাক্ষাৎকারও নিয়ে নিল। দুপুরের খাবারটা তারা ওখানেই সেরে নিল। দুপুরের পরে তারা বেরিয়ে পড়ল মিঠামইনের সৌন্দর্য উপভোগ করতে। যতদূর চোখ যাবে এই হাওরের কোলে কেবল পানি আর পানি চোখে পড়বে। উপরে নীল আকাশ জুড়ে সাদা কালো মেঘের আনাগোনা, আর নিচে অবিরাম জলে তার প্রতিচ্ছবি ভেসে ভেসে উঠছে। এমন মন ভোলানো দৃশ্য, আর দিগন্তের তটরেখায় ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। মাথার উপর দিয়ে কখনো চলে যাচ্ছে সাদা বকের দল, আর এখানে সেখানে ভেসে থাকা জলজ গাছ। কথা জেলেদের দেখতে পেয়ে তাদের সাথে কথা বলে, তাদের কথাও ভিডিও রেকর্ড করে নিল। জেলেদের জীবন কথা আর জেলের কোলে খেলা করা রোদ অথই জলরাশির দৃশ্যমান ভরিয়ে দিচ্ছে তাদের। সন্ধ্যা হয়ে যাওয়াতে তারা আজ রাতটা মিঠামইন হাওড়েই কাটাবে।
স্পর্শের জন্যই তাদের আজ রাতটা এখানে থাকতে হবে। সবাই যাওয়ার কথা বারবার মনে করিয়ে দেওয়ার পরও স্পর্শ গা ছাড়া ভাব নিয়ে ঘুরছিল। যাওয়ার কথা তার জন্য মাথায় নেই। সন্ধ্যা হয়ে যাওয়ার পর স্পর্শ সবার উদ্দেশ্যে বলল, আজ রাতটা আমরা এখানেই থাকবো, কাল খুব ভোরে এখান থেকে রওনা হব। স্পর্শের কথা শুনে শাওন বলল, কিন্তু আমরা এত রাতে থাকবো কোথায়? স্পর্শ বলল, কেন এই রাস্তায়? স্পর্শের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিমি বলল, তুই ফাজলামো করছিস আমার সাথে? আমরা এতগুলো মেয়ে রাস্তায় থাকবো? স্পর্শ হেসে বলল, কেন তোরা মেয়েরা কি মানুষ না, অন্য গ্রহের প্রাণী যে তোদের জন্য খাঁচা বানাতে হবে? স্পর্শ এক একজনের মুখের এক্সপ্রেশন দেখে হেসে বলল, বুঝতে পেরেছি, তোরা সব কয়টা মেয়ে সত্যি এক একটা এলিয়েন, তাই এত চিন্তা করার কিছু নেই। তোদের রাস্তায় রাখবো না, তোদের এই হাওড়ের সবচেয়ে ভালো রিসোর্টে রাখবো। শাওন বলল, কিন্তু আমরা তো রিসোর্টের রুম খালি নাও পেতে পারি, তখন? স্পর্শ বলল, আমি আগে থেকেই রুম বুকিং করে রেখেছি, তাই এত চিন্তার কোনো কারণ নেই। স্পর্শের কথায় সবাই আবারও অবাক হলো। কথা বলল, মানে আপনার আগে থেকেই প্ল্যান ছিল আমরা আজ এখানেই থাকবো? স্পর্শ বলল, হ্যাঁ, ভেবেছিলাম যদি জায়গাটা ভালো না লাগে তাহলে ফিরে যাব, আর ভালো লাগলে থেকে যাব, তাই আগেই রিসোর্ট বুকিং করে রেখেছিলাম। আর তাছাড়া থাকার জন্য একটা কারণও আছে। রিমি বলল, কি? স্পর্শ বলল, একজন নাকি গান শুনতে খুব পছন্দ করে, তাই তাকে গান শোনাবো। কথার কাছে স্পর্শের মুখের কথাটা কিছু অন্যরকম শোনালো। রিমি, তুলি আর শাওনও যেন কিছু একটা বুঝতে পারলো, তাই তারা মিটিমিটি হাসছে। রিমি তাকিয়ে দেখে সাজ্জাদ দূরে দাঁড়িয়ে আছে। সে সন্ধ্যার হাওর উপভোগ করছে। সন্ধ্যায় আকাশে চাঁদনি আলোর প্রতিচ্ছবি নিচের শান্ত জলরাশিতে পড়ে এক মনোরম দৃশ্য তৈরি হয়েছে। চারদিকে নীরবতা আর পানির কলকল ধ্বনি যে কারোরই মন হারিয়ে যাবে। রিমি সাজ্জাদের দিকে এগিয়ে গেল। রিমি সাজ্জাদের পাশে দাঁড়িয়ে বলল, আপনি কি জানেন আমরা আজ এখানে থাকবো? রিমির কথায় সাজ্জাদের ধ্যান কাটলো। সে তাকিয়ে দেখে তার পাশে রিমি দাঁড়িয়ে আছে। সাজ্জাদ বলল, ও তাহলে তো খুব ভালো। আমি ভেবেছিলাম আমরা এক্ষুনি চলে যাব, তাই মন ভরে হাওড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম। রিমি বলল, চলুন আমরা একটু বসি। সাজ্জাদ আর রিমি রাস্তার একপাশে বসে পড়ল। সাজ্জাদের দৃষ্টি দূরে। রিমি সাজ্জাদকে বলল, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? সাজ্জাদ রিমির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অবশ্যই। রিমি বলল, আপনার গার্লফ্রেন্ড মানে আপনার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে আমার কিছু কৌতূহল আছে। ওই দিন কথা বলছিল আপনি নিচে দাঁড়িয়ে থেকে আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন? আমাকে কি বলা যাবে সবকিছু? সাজ্জাদ হেসে বলল, হ্যাঁ, কি করবেন জেনে? নিউজ তৈরি করবেন? রিমি হেসে বলল, প্লিজ, বলতে না চাইলে নাই বলতে পারেন, তবে এভাবে বলবেন না প্লিজ। সাজ্জাদ আকাশের দিকে দৃষ্টি তাক করে বলল, আমার আর নিতুর পরিচয় কলেজ লাইফের প্রথম দিন থেকে। একই আরে পড়তাম আমরা, খুব ভালো বন্ধু থেকে কখন যে দুজনের মধ্যে মন দেওয়া নেওয়া হয়েছে দুজনের কেউই বুঝতে পারিনি, কিন্তু দুজনেই বুঝতে পারতাম আমরা দুজন দুজনের একে অপরের পাশে চাই আর দুজন দুজনকে খুব ভালোবাসি। অনার্স প্রথম বর্ষেই হঠাৎ করে একদিন নিতু কাঁদতে কাঁদতে বলল তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে আর বিয়ের পরে সে বাকি পড়াশোনা শেষ করবে। নিতুর বিয়ের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ভেবে পাচ্ছিলাম না কি করব। নিতু একটা মেয়ে, তাই সে বিয়ের পরেও পড়াশোনা করতে পারত, কিন্তু আমি তো একটা ছেলে। একটা ছেলের মাথার উপরে অনেক দায়িত্ব থাকে। একে তো নিজের পড়াশোনা শেষ করতে অনেক দেরি, তার উপর বাড়ির বড় ছেলে হয়ে পরিবারে কি করে বলতাম নিজের বিয়ের কথা। হয়তো পরিবারে বললে আমার কথা চিন্তা করে সবাই মেনে নিত, কিন্তু নিতুর বাবা আমাকে মেনে নিত না। তার উপর আমারও ইচ্ছে ছিল বাড়ির বড় ছেলে হিসেবে পড়াশোনা শেষ করে পরিবারের পাশে দাঁড়ানো, কিন্তু বিয়ে করলে আমার পড়াশোনার খরচের পাশাপাশি নিতুর পড়াশোনার দায়িত্ব আমার পরিবারকে নিতে হতো। অলরেডি তখন আমার কথার আর আমার চাচাতো দুই ভাই সাজিদ আর সাদিদের পড়াশোনার খরচ চালাতেই বাবা হিমশিম খেত। ওই সময় আমি পরিবার কি করে বলতাম নিতুর পড়াশোনা খরচের কথা। দুটো সমস্যা ছিল আমাদের বিয়ের মধ্যে, এক নিতুর বাবার রাজি হওয়া, আরেক বিয়ের পর নিতুর পড়াশোনা শেষ করে দেওয়া। আমি নিতুর সাথে এই বিষয়টা শেয়ার করেছিলাম। নিতু আমাকে বলেছিল ওর বাবা এখানে সমস্যা না, ও ভালো করে বুঝিয়ে বললে ওর বাবা এই বিয়েতে রাজি হবে, কিন্তু নিতু বিয়ের পর পড়াশোনা ছাড়তে চাইছিল না। আমি ওকে বুঝিয়ে বলেছিলাম আমি নিজের পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়ে ওকে আবার ভর্তি করাবো, ও আবার পড়াশোনা করবে, কিন্তু আমার পরিবারের উপর ওর পড়াশোনার খরচ আমি চাপিয়ে দিতে পারবো না। কিন্তু নিতু আমার কথায় রাজি হয়নি, তাই আমিও ওকে হাসি মুখে যেতে দিয়েছি আর মাটি চাপা দিয়েছি আমার ভালোবাসাকে। নিজের হাতে ওর বিয়ের সব আয়োজন করেছি আর নিজে দাঁড়িয়ে থেকে নিতুকে অন্য কারো হয়ে যেতে দেখেছি। সাজ্জাদ তার ছেলের হাসি হেসে বলল, সবচেয়ে মজার বিষয় হলো নিতুর বিয়ের 1 মাস পর থেকে নিতু কলেজ আসা বন্ধ করে দিয়েছিল।
ওর খোঁজ নিয়ে জানতে পারলাম ওর স্বামী সহ শ্বশুর বাড়ির কেউ চায় না ও আর পড়াশোনা করুক, তাই ওকে কলেজে আসতে দিত না। কিন্তু ওরা নাকি বিয়ের আগে কথা দিয়েছিল বিয়ের পরও নিতুর পড়াশোনা চালিয়ে যাবে। নিতু এখন 2 বাচ্চার মা, ওর বাবা রাজি হবে জেনেও এই পড়াশোনার জন্য ও আমাকে ছেড়ে দিতেও 2বার ভাবেনি। কিন্তু আফসোস নিতু পড়াশোনাটাই শেষ করতে পারলো না। নিতু চলে যাওয়ার পর নিজে জেদ ধরেছিলাম নিতুর মতো 10 জনের পড়াশোনা খরচ চালানোর রোজগার আমাকে করতে হবে। অনার্স শেষ করে মাস্টার্স শেষ করে ভালো একটা বেসরকারি কোম্পানিতে উচ্চ পদস্থে চাকরিও পেয়ে গেলাম। বর্তমানে আমার মাসিক বেতন 80,000 টাকা। কিন্তু নিতু আমার পাশে নেই। ওনাকে আমার সব খোঁজ খবরই রাখে, কিন্তু আমার সামনে আসার সাহস পায় না। কথায় কথায় আমি না বলে ফেলি, নিতু তোমার পড়াশোনার কি খবর? কথাটা বলে সাজ্জাদ হাসলো। সাজ্জাদের হৃদয় বিদারক কথাগুলো রিমি একমনে শুনে যাচ্ছিল। রিমি বলল, সত্যিই কিছু বলার ভাষা নেই আমার। নিতুর উচিত ছিল তার ভালোবাসার মানুষটার উপর একটু ভরসা করা, কিন্তু আপনার উপর সে হয়তো তার ভরসাটুকুই খুঁজে পায়নি, তাই তো আপনাকে ছাড়ার কথা 2বার ভাবেনি। সাজ্জাদ বলল, হ্যাঁ তাই তো, আমাকে ছেড়ে চলে গেছে। আর আমিও ওকে দোষ দিতে চাই না, ওই সময় আমার খুঁটি শক্ত ছিল না, তাই হয়তো সে আমার উপর ভরসা করতে পারেনি। আসলে মধ্যবিত্ত ঘরের ছেলেদের নিজের পায়ে না দাঁড়িয়ে কাউকে ভালোবাসাটাই ভুল। রিমি বলল, ভুল বললেন আপনি। যারা ভালোবাসে তারা গরিব, মধ্যবিত্ত কিংবা ধনী দেখে ভালোবাসে না, আর যারা ভরসা করে তারা খুঁটি শক্ত নাকি নরম তা দেখে ভরসা করে না। যদি একটা মানুষের মধ্যে ভালোবাসা আর ভরসা থাকে, তাহলে সব রকম পরিস্থিতিতেই তার ভালোবাসার মানুষটির সাথে থাকতে প্রস্তুত থাকে। সাজ্জাদ বলল, হবে হয়তো। আপনার কথা শুনে মনে হচ্ছে নিতু আমাকে কোনোদিন ভালোই বাসেনি। রিমি বলল, কিন্তু আপনি নিতুকে গভীরভাবে ভালোবেসেছিলেন, তাই তো নিতুর জন্য এখনো বিয়েই করতে পারলেন না। সাজ্জাদ উচ্চস্বরে হেসে বলল, এমন কোনো ব্যাপার না, জীবনে চলতে গেলে একজন জীবনসঙ্গীর দরকার আছে, তাই পারফেক্ট জীবনসঙ্গীর অপেক্ষায় আছি। আর তাছাড়া বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আমি চাই আমার আগে কথার বিয়েটা হয়ে যায়। রিমি বলল, পারফেক্ট জীবনসঙ্গীর অপেক্ষায় আছেন? তো আপনার পারফেক্ট জীবনসঙ্গীটি কেমন হবে আমাকে বলুন, আমি তার খোঁজ করে আপনাকে সাহায্য করতে পারি। সাজ্জাদ বলল, যে আমাকে বুঝবে আর আমাকে ভালোবাসবে। রিমি বলল, এতটুকুই? সাজ্জাদ বলল, হ্যাঁ, আমার জন্য এতটুকুই এনাফ। রিমি বলল, শুধু আপনার জীবনসঙ্গী আপনাকে ভালোবাসবে, আপনি ভালোবাসবেন না তাকে? সাজ্জাদ মুখে হাসি ফুটিয়ে বলল, আমার ভালোবাসায় কোনো কমতি রাখবো না। আমি জানেন তো বিচ্ছেদের কষ্টে যে হাঁপিয়ে ওঠে, নতুন মিলনের আনন্দে সে তার থেকে শতগুণ সুখী হয়। আর সেই আনন্দ দেওয়ার মানুষটাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে আঁকড়ে ধরে বাঁচতে চায়, যাতে তার জীবনে আর কোনো বিচ্ছেদের সুর না বাজে, কারণ সে বিচ্ছেদকে ভয় পায়। সাজ্জাদ এক মনে দূরে দৃষ্টি রেখে কথাগুলো বলছিল, আর রিমির দৃষ্টি ছিল সাজ্জাদের দিকে। এই মুখ, এই কণ্ঠস্বর, এই অসাধারণ কথার ছন্দ ক্ষণে ক্ষণে রিমিকে আকৃষ্ট করছে। শ্যামবর্ণ পুরুষ, এমনই একজন শ্যামবর্ণ পুরুষ রিমির মনের মধ্যে আঁকা ছিল। ইচ্ছেও ছিল জীবনসঙ্গী করলে শ্যামবর্ণ পুরুষকেই জীবনসঙ্গী করবে। রিমির মনের মধ্যে এই কথাগুলো আসতেই সে মনে মনে লজ্জা পেয়ে যায় আর মনে মনে হাসে। শাওন আর তুলি কিছুটা দূরে রাস্তার একপাশে বসে আছে। তুলি শাওনের কাঁধে মাথা রেখে বসে আছে। শাওন তুলির হাত ধরে বলল, তুমি আমার সাথে খুশি তো তুলি? তুলি হেসে বলল, আমি খুব খুশি। তুলির কথায় শাওন খুশি হলো। শাওন বলল, আমি সারা দিন বাসায় থাকি না, তুমি একা বাসায় খুব বোরিং ফিল করো তাই না? তুলি বলল, হ্যাঁ এটা ঠিক, আমি কিছুটা বোরিংই হই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, আমিও তোমার সাথে তোমার অফিসে চাকরি নিয়ে নেই, তাহলে আমি সারাক্ষণ তোমার সাথে থাকতে পারবো, আর রিমিয়ার কথার সাথে থেকেও সময়টা কেটে যাবে। শাওন হেসে বলল, তুমি জানো এই রিপোর্টারদের চাকরি কতটা কষ্ট আর রিস্কি? তুলি বলল, আমি না হয় শুধু সংবাদ পাঠিকা হয়ে কাজ করব, তোমার বন্ধুকে বলো আমাকে কোনো স্যালারি দিতে হবে না, আমি শুধু তোমাদের সাথে কাটাতে পারলেই খুশি। শাওন হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি স্পর্শের সাথে কথা বলবো। কথা তার ক্যামেরা দিয়ে সন্ধ্যার হাওরের সৌন্দর্য ভিডিও করছে। স্পর্শ ভুরু কুচকে দাঁতে দাঁত চেপে তার পাশে দাঁড়িয়ে আছে। স্পর্শের খুব রাগ হচ্ছে কথার ভিডিও করা নিয়ে বেশি বাড়াবাড়ি করা। স্পর্শ মনে মনে বলল, সন্ধ্যা হয়ে গেছে, এই মেয়েটার এখনো ভিডিও করতে হবে কেন? ইচ্ছে করছে ওর ক্যামেরা সহ ওকে পানিতে ছুঁড়ে ফেলে দিই। রাগ হলে স্পর্শ শান্ত কণ্ঠে কথাকে বলল, ক্যামেরাটা এবার রাখবেন প্লিজ, আর একটু শান্ত হয়ে বসবেন প্লিজ। কথা স্পর্শের দিকে তাকিয়ে বলল, কেন ভিডিও করব না? স্পর্শ বলল, অনেক ভিডিও করা হয়েছে, এবার শান্ত হয়ে বসো। কথা বলল,
পরে তো আবার আপনিই বলবেন আমি সফট নিউজ তৈরির কাজটাও করতে পারি না। আমাকে শুধু শুধু আপনাদের সঙ্গে করে নিয়ে এলেন। স্পর্শ দাঁতে দাঁত চেপে বলল, তুমি বেশি কথা বলো। এই কথা বলে স্পর্শ কথার হাত ধরে বসিয়ে দিল আর নিজেও তার পাশে বসে পড়ল। চাঁদের আলোয় কথার মুখটা স্পর্শের কাছে চাঁদের মতো লাগছে। সে এক দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে। কথার দৃষ্টি ছিল আকাশের চাঁদে। কথা কিছু একটা বলার জন্য স্পর্শের দিকে হেসে তাকাতেই দেখে স্পর্শ তার দিকে তাকিয়ে আছে। স্পর্শের এরকম দৃষ্টি দেখে সে মাথা নিচু করে নিল। স্পর্শ হেসে তার চোখ সরিয়ে নিল। কথার কাছে স্পর্শের চোখ যেন আজ ভীষণ অন্যরকম লাগছে। মনে হচ্ছে এই চোখে যেন কিছু বলতে চায়। কথা যদি আরো কিছুক্ষণ এই চোখের দিকে তাকিয়ে থাকতো তাহলে হয়তো সে ওই চোখের ভাষা বুঝে ফেলতো, কিন্তু সে তাকাতে পারেনি ওই চোখে। কথা ভাবতে লাগলো, উনি আমার দিকে এভাবে তাকিয়েছিলেন কেন? উনি কি আমাকে কিছু বলতে চান? ঠিক তখনই কথার কানে ভেসে আসলো স্পর্শের সুমধুর কণ্ঠে গান। বলতেছে মনে হয়, বলতে তো বুঝায় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চায় পেতে আরো মন। কথা এক মনে স্পর্শের গান শুনছিল। স্পর্শের সুমধুর কণ্ঠে গান শুনে কথা বলে মনে মনে ভাবছে, এমন একটা মানুষ এত সুন্দর করে গান করে কিভাবে? স্পর্শ খালি গলায় খুব একটা গান করে না, কিন্তু আজ তার কাছে গিটার ছিল না। স্পর্শ গিটার ছাড়াই খালি গলায় গলা ছেড়ে গান গাইছিল। স্পর্শের গান শুনে শাওন, তুলির, সাজ্জাদ আর রিমিও দূর থেকে মুগ্ধ হয়ে তার গান শুনছিল। স্পর্শ গান শেষ করে কথার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি হাসলো। কথা স্পর্শের সেই হাসির দিকে তাকিয়ে আছে। এত সুন্দর হাসিতে স্পর্শ আগে কখনো হাসেনি, কিন্তু আজ কথার মুখে কোনো হাসি নেই। সে শুধু স্পর্শের দিকেই তাকিয়ে আছে। আজ যেন নতুন করে চিনছে এই মানুষটাকে। স্পর্শ কথার চোখের দিকে তাকিয়ে নিজেকেই যেন দেখতে পেল। স্পর্শ কথার দিকে তাকিয়ে বলল, কি দেখছো? কথা স্পর্শের দিকে তাকিয়ে বলল, আপনি এত সুন্দর করে গান গাইতে পারেন? স্পর্শ উচ্চস্বরে হেসে বলল, কেন, প্রেমে পড়ে গেলে? কথা স্পর্শের কথা শুনে অবাক হয়ে গেল। কথা স্পর্শের এরকম একটা কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কথা লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে তার চোখ সরিয়ে নিল, কিন্তু স্পর্শ এখনো কথার দিকে তাকিয়ে হাসছে। কথা পুরো থম মেরে গেছে। সে চুপচাপ বসে আছে। স্পর্শ বলল, আরে আমি ফান করলাম তোমার সাথে। আমি জানি তুমি আমার প্রেমে পড়বে না, আর আমিও তোমার প্রেমে পড়বো না। এই কথা বলে স্পর্শ থেমে গেল। কেমন যেন মিথ্যেবাদী লাগছিল নিজেকে। সে কি সত্যিই কথার প্রেমে পড়বে না, নাকি অলরেডি প্রেমে পড়ে বসে আছে? কথাটা ভেবে স্পর্শ হাসলো। কথা রেগে গিয়ে বলল, স্টপ প্লিজ, কি সব বলছেন আপনি? এরকম রোমান্টিক পরিবেশে বুঝি রোমান্টিক মুড চলে এসছে আপনার? যদি তাই হয় তাহলে আমার সাথে এরকম রোমান্টিক কথা না বলে অন্য কাউকে খুঁজে নিয়ে আসুন প্লিজ। স্পর্শ বলল, ঠিক আছে, পরে খুঁজে নেব। আপাতত তোমার সাথে রোমান্টিক কথাগুলো শেয়ার করি। ঠিক তখনই কথার ফোনে ভিডিও কলে কেউ ফোন করলো। কথা ফোন হাতে নিয়ে খুব খুশি মুডে ফোন রিসিভ করলো। আরিফ মাহমুদ ফোন করেছে। কথা হেসে বলল, ছোট কাকু কি করছো? আরিফ মাহমুদ হেসে বলল, এই তো বসে আছি, কিন্তু তোর পিছনে এত অন্ধকার কেন? কোথায় বসে আছিস? কথা হেসে বলল, তোমাকে বলেছিলাম না আজ আমরা মিঠামাইন হাওড়ে আসব, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে আজ আমাদের এখানেই থাকতে হবে। আরিফ বলল, তোর সাথে সাজ্জাদ এসেছে তো?
কথা বলল। হ্যাঁ ভাইয়া, আমার সাথে আছে। আরিফ মাহমুদ হেসে বলল, আচ্ছা ঠিক আছে। স্পর্শ অন্যদিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ করে এই কথার ফোনের দিকে চোখ পড়তে সে পুরো স্তব্ধ হয়ে গেছে। স্পর্শ কথার ফোনের লোকটার দিকে তাকিয়েই আছে। এই লোকটাকে তো সে খুব ভালো করেই চেনে, আর এই লোকটাকেই তো সে মনে মনে খুঁজে বেড়াচ্ছে। স্পর্শ মা ছাড়া এতগুলো বছর কাটিয়েছে শুধু এই লোকটার জন্যই। এই লোকটাই তার আর তার বাবার জীবন থেকে তার মাকে কেড়ে নিয়েছিল। স্পর্শ সেটাই ধারণা, এই লোকটাকে পেয়েই তার মা তাকে আর তার বাবাকে ফেলে চলে গিয়েছিল। আবার এই লোকটাই তার মাকে ধোঁকা দিয়ে তার মাকে ফেলে চলে গিয়েছিল। সুরভি স্পর্শকে স্কুলে দিতে গিয়েছিল, সেখান থেকে আর ফিরে আসেনি। এক কাপড়ে বেরিয়ে গিয়েছিল সুরভি, নিজের সাথে কিচ্ছু নেয়নি। কি করে নিবে? সে নিজেও তো জানতো না যে সে আর এই বাড়িতে ফিরে আসবে না। আরিফ দেশে এসেছে শুনে ছুটে চলে গিয়েছিল আরিফের কাছে। আরিফের কাছ থেকে সবকিছু জানার পর নিজের ভাইয়ের উপর খুব রাগ হয়, তাই ভাইয়ের উপর রাগ করে আর ফিরে আসেনি স্বামী ছেলের কাছে। সুরভির সব জিনিসপত্র ওই বাড়িতেই ছিল। সুরভি চলে যাওয়ার পর ছোট্ট স্পর্শ মায়ের জন্য খুব কান্না করত। একদিন স্কুল থেকে এসে স্পর্শ খুব বেশি কান্না করছিল। তার বন্ধুদের মায়েরা স্কুলে স্পর্শের মায়ের নামে আজে বাজে কথা বলছিল, আর সেই কথা শুনে স্পর্শের খুব কষ্ট আর খুব রাগও হচ্ছিল। স্পর্শ স্কুল থেকে এসে মায়ের আলমারি থেকে মায়ের কাপড় চোপড় সহ সব জিনিসপত্র সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছিল। তখন হঠাৎ করে সুরভির একটা শাড়ির ভিতর থেকে 2টা ছবি বেরিয়ে এলো। স্পর্শ ছবিগুলো তুলে দেখে একটা ছবিতে একটা পুরুষের ছবি, আর একটা ছবিতে তার মা সহ ওই পুরুষটারই ছবি। এই ছবিটা ছিল সুরভির বিয়ের আগে আরিফের সাথে সম্পর্ক থাকাকালীন ছবি। আরিফ আর সুরভি মঞ্চে একসাথে দাঁড়িয়ে গান গাইছে। স্পর্শ লোকটাকে চিনতে পারছিল না, আর সে ছোট ছিল তাই কিছু বুঝতেও পারছিল না। স্পর্শ সুরভি আর আরিফের একসাথে ছবিটা তার নানির কাছে নিয়ে গিয়েছিল। সুরভি চলে যাওয়ার পর আনাফ স্পর্শকে দেখাশোনা করার জন্য একজন নানি রেখেছিল। স্পর্শ তাদের দুজনের একসাথে ছবিটা তার নানিকে দেখাতেই সে বলল, এই লোকটার সাথেই তোমার মা তোমাদের ফেলে চলে গেছে। এই কথা শুনে ছোট্ট স্পর্শের খুব রাগ হচ্ছিল। সে সঙ্গে সঙ্গে ওই ছবিটা ছিঁড়ে ফেলল, কিন্তু আরিফের সিঙ্গেল ছবিটা স্পর্শ রেখে দিয়েছিল। স্পর্শ বিদেশেও তার সাথে করে আরিফের ছবিটা নিয়ে গিয়েছিল, আর এখনো পর্যন্ত আরিফের ওই ছবিটা স্পর্শের কাছে আছে, যাতে কোনোদিন এই লোকটাকে সে না ভুলতে পারে। এই লোকটাকে অনেক কিছু ফিরিয়ে দেওয়ার আছে তার। সে মনে মনে খুঁজছে আরিফকে, কিন্তু এত সহজে পেয়ে যাবে ভাবতেও পারেনি। স্পর্শ মনে মনে ভাবছে, কিন্তু কথার সাথে এই লোকটার কি সম্পর্ক? কথা আরিফের সাথে অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দিল। স্পর্শ এসব ভাবতে ভাবতেই হঠাৎ তাকিয়ে দেখে কথা ফোনে কথা বলা শেষ করে তার পাশে থেকে উঠে চলে যাচ্ছে। কথা সাজ্জাদের কাছে যেতে গেলে হঠাৎ করেই তার হাত টান পড়তে সে তাকিয়ে দেখে স্পর্শ তার হাত ধরে দাঁড়িয়ে আছে। কথা ভুরু কুচকিয়ে বলল, কি হয়েছে? স্পর্শ অস্থির হয়ে বলল, একটু আগে ফোনে তোমার সাথে যে কথা বলেছিল সে তোমার কে হয়? কথা বলল, ভিডিও কলে যার সাথে কথা বলেছি। স্পর্শ বলল, হ্যাঁ ওই লোকটাই। কথা হেসে বলল, উনি আমার ছোট কাকু। স্পর্শ অবাক হয়ে বলল, কাকু মানে তোমার আপন চাচা? কথা বলল, হ্যাঁ আপন চাচা। স্পর্শ দাঁতে দাঁত চেপে বলল, উনি কোথায় আছেন এখন আর কি করছেন? স্পর্শ কথার ছোট কাকু সম্পর্কে এত কিছু জানতে চাওয়াতে কথা বলল, আপনি ওনাকে চিনেন নাকি? স্পর্শ কিছু একটা ভেবে শান্ত গলায় বলল, না আমি ওনাকে চিনি না, তাই তো জানতে চাইছিলাম ওনার সম্পর্কে। কথা বলল, আমার ছোট কাকু আরিফ মাহমুদ অনেক বছর যাবৎ সুইজারল্যান্ড থাকে, আর ওখানেই একটা কোম্পানিতে জব করে। স্পর্শ উৎসুক কণ্ঠে বলল, আর ওনার স্ত্রী সন্তান? কথা বলল, আমার ছোট কাকু এখনো বিয়ে করেনি, উনি একজন সত্যিকারের প্রেমিক। আপনি জেনে অবাক হবেন, আমার ছোট কাকু একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, কিন্তু তার বিয়ে হয়ে যাওয়ার পর ছোট কাকু আর বিয়েই করেনি। বিয়ের পরেও নাকি ওই মেয়েটা স্বামী সন্তান ফেলে কাকুর কাছে চলে এসেছিল। অনেকদিন কাকুর জন্য অপেক্ষা করেছিল, কিন্তু তার স্বামী সন্তানের কথা ভেবে কাকু ওনাকে ফিরিয়ে দিয়েছিল। এরপর থেকে ছোট কাকু আর বিয়েই করেনি। স্পর্শ মনে মনে বলল, মিথ্যে কথা। আমাদের কথা ভেবে আরিফ মাহমুদ মিসেস সুরভিকে ফিরিয়ে দেয়নি। মিসেস সুরভির সাথে ওনার সব প্রয়োজন মিটে গিয়েছিল, তাই উনি মিসেস সুরভিকে ফেলে চলে গিয়েছিল। মা আর তার প্রেমিকের পরকীয়ার কথা মনে আসতে স্পর্শর গা ঘিনঘিন করে উঠল। স্পর্শ চোখ বন্ধ করে শক্ত হাতে মুষ্টি বন্ধ করে নিল। বন্ধ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে স্পর্শের গাল বেয়ে, কিন্তু অন্ধকারে কথার চোখে সেই চোখের পানি ধরা পড়ল না। কথা গর্ব করে আবারও বলতে লাগলো,
ছোট কাকু আমাদের খুব ভালোবাসে, বিশেষ করে আমাকে। ছোট কাকু তো বলে আমি নাকি ওনার মেয়ে। আমার কিছু হলে ছোট কাকু বিদেশ থেকে অস্থির হয়ে যায়, আমার বাবার থেকেও বেশি ভালোবাসে আর আমার সব কাজে সাপোর্ট করে। আমিও ছোট কাকুকে খুব ভালোবাসি। স্পর্শ এক চোখ কপালে তুলে শয়তানি হাসি হেসে বলল, তাই নাকি? তোমাকে খুব ভালোবাসে? কথা বলল। হ্যাঁ। স্পর্শের সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ হয়ে গেল। সে ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে ডাকলো, শাওন! স্পর্শের এরকম গলার স্বর সবারই চেনা। স্পর্শের হঠাৎ করে এরকম মুড চেঞ্জে কথা অবাক হয়ে গেল। শাওন সহ সবাই দৌড়ে এলো। শাওন স্পর্শের কাছে এসে বলল, কি হয়েছে স্পর্শ? স্পর্শ গম্ভীর কণ্ঠে বলল, তাড়াতাড়ি আমার রিসর্টে যাওয়ার ব্যবস্থা কর। এই কথা বলে স্পর্শ হেঁটে দূরে গিয়ে দাঁড়িয়ে রইল। রিসোর্টের রুমে কথা আর রিমি বসে আছে। রিমি কথাকে জিজ্ঞেস করলো, কথা স্পর্শের সাথে তোমার কি কিছু হয়েছে? ও হঠাৎ করে রেগে গেল কেন? কথা বলল, ওনার স্বভাবেই তো কোনো কারণ ছাড়াই হঠাৎ করে রেগে যাওয়া। উনি তো খুব ভালোভাবেই আমার সাথে কথা বলছিলেন, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। কেন হঠাৎ করে এভাবে রেগে গেলেন? রিমি বলল, আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করার দরকার নেই। ও ওরকমই, হঠাৎ করেই রেগে যায়। কথা বলল, তাই বলে কোনো কারণ ছাড়াই? রিমি কিছু বলল না। শাওন আর সাজ্জাদ স্পর্শের রুমের দরজায় নক করছে, কিন্তু স্পর্শ দরজা খুলছে না। অনেকক্ষণ নক করার পর স্পর্শ দরজা খুলল। শাওন আর সাজ্জাদ স্পর্শের রুমে ঢুকে গেল। শাওন স্পর্শকে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্পর্শ? তোর কি শরীর খারাপ লাগছে? এরকম করছিস কেন? স্পর্শ বলল, হ্যাঁ, আমার মাথাটা ভীষণ ধরেছে। সাজ্জাদ বলল, তাহলে তো মেডিসিন খাওয়া উচিত। স্পর্শ আর চোখে সাজ্জাদের দিকে তাকালো। সাজ্জাদের দিকে তাকাতেই তার যেন আরিফের মুখটা ভেসে উঠল। স্পর্শ রুম থেকে বারান্দায় চলে গেল। শাওন স্পর্শের পিছন পিছন বারান্দায় গিয়ে বলল, স্পর্শ নিচে চল, কিছু খেয়ে নে, তারপর মেডিসিন খেয়ে ভালো একটা ঘুম দিলে মাথা ব্যথা সেরে যাবে। স্পর্শ বলল, আমি খাবো না, তোরা গিয়ে খেয়ে নে, আমাকে একটু একা থাকতে দে। শাওন আবারও বলল, স্পর্শ আমার কথা শোন। স্পর্শ হাত দেখিয়ে শাওনকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ শাওন। শাওন আর কিছু বলল না, সাজ্জাদকে নিয়ে চলে গেল। তারা চলে যাওয়ার পর স্পর্শ রুমের দরজা লাগিয়ে দিল। পরদিন খুব ভোরেই তারা রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। স্পর্শ খুব ফুরফুরে মেজাজে আছে। সবার সাথে হাসি ঠাট্টা করে সময় পার করে দিচ্ছে। নৌকা দিয়ে তারা বালিখোলা ঘাট পৌঁছে দেখে গাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। ভোরের আলো ফোটার আগে সবাই ঘুম থেকে উঠে যাওয়ার সবার চোখেই ঘুম লেগে আছে। সবাই আশেপাশে তাকিয়ে দেখে চায়ের ছোট ছোট দোকানগুলো মাত্র খোলা হচ্ছে। সাজ্জাদ আর শাওন একটা দোকানের সামনে গিয়ে দোকানিকে জিজ্ঞেস করলো, ভাই একটু চা পাওয়া যাবে? দোকানদার ঘুম ঘুম চোখে বলল, অপেক্ষা করতে হবে, মাত্র দোকান খুললাম, দোকান পরিষ্কার করে তারপর চায়ে পানি বসাবো। সাজ্জাদ আর শাওন অসহায়ের মতো দুজন দুজনের দিকে তাকালো। স্পর্শের কাছে গিয়ে বলতে স্পর্শ বলল, এখানে চা খেলে লেট হয়ে যাবে, আমরা সামনে গিয়ে একেবারে নাস্তা সেরে ফেলবো। গাড়িতে তারা সবাই আগের যার যার জায়গাতেই বসে পড়ল। গাড়ি স্টার্ট হলো। ভালো ঘুম না হতে কিছুক্ষণ যেতেই সবাই ঘুমিয়ে পড়ল। কিন্তু স্পর্শ জানালা দিয়ে আনমনে কিছু একটা ভেবে যাচ্ছে। হঠাৎ করেই তার কাঁধে কিছু ভর অনুভব করলো। পাশ ফিরে তাকিয়ে দেখে কথা তার কাঁধে মাথা ফেলে ঘুমিয়ে আছে। স্পর্শ তাকিয়ে দেখে সবাই ঘুমিয়ে আছে। স্পর্শ মুচকি হেসে কথাকে আরো কাছে টেনে নিল। তার এক হাত দিয়ে কথাকে পরম যত্নে আগলে ধরে তার বুকে কথার মাথা রাখলো, যাতে নড়াচড়াতে কথার ঘুম না ভাঙে। কথার শরীর ঠান্ডা হয়ে আছে। মাঝখানে বসে এসির ঠান্ডা বাতাস সরাসরি তার উপর পড়ছে, তাই হয়তো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। স্পর্শ তার গায়ের কোটটা খুলে কথার শরীর ঢেকে দিল। স্পর্শের শরীরের উষ্ণতা তার উপর শরীর কোট দিয়ে ঢেকে দেওয়ায় কথা এবার যেন একটু আরাম পেল। সে ঘুমের মধ্যে স্পর্শকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। স্পর্শের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল। এই প্রথম একটা মেয়ে তার এতটা কাছে এসেছে। এক অদ্ভুত অনুভূতি কাজ করছে তার মাঝে। এই অনুভূতিটা তার কেন হচ্ছে? কথা একটা মেয়ে সেই জন্য, নাকি সেই কথাকে ভালোবাসে বলে এটা ভালোবাসার অনুভূতি? স্পর্শ নিজেকে নিজে প্রশ্ন করল। স্পর্শ তার হাত দিয়ে কথা থুতনিতে ধরে তার মুখটা উঁচিয়ে ধরল। ঘুমান্ত মেয়েটাকে কত সুন্দর দেখতে, আর জেগে থাকলে পুরো একটা ঝগড়াটে মেয়ে। স্পর্শ হেসে আবার কথাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরল। তবে এবার আরো একটু কাছে টেনে নিল কথাকে। তার মাথাটা শক্ত করে চেপে ধরল নিজের বুকের সাথে। এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়েছে তার বুকের আনাচে কানাচে। সেই শান্তিতে সেও চোখ বন্ধ করে মাথা ফেলে দিল সিটে। এবার যেন ঘুম এসে ভর করতে চাইছে চোখে, কিন্তু স্পর্শ ঘুমাতে চায় না।
ঘুমিয়ে সেই অদ্ভুত অনুভূতি মিস করতে চায় না। রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে চায় এই অনুভূতি। পুরো গাড়িতে সবাই ঘুমিয়েছিল, শুধু স্পর্শ আর ড্রাইভার ছাড়া। ড্রাইভার একটা ভালো রেস্টুরেন্টের কাছাকাছি এসে বলল, স্যার সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের সামনে গাড়ি রাখবো। স্পর্শ চোখ নিচু করে কথার দিকে তাকিয়ে বলল, না, আর ওর সামনেও ভালো রেস্টুরেন্ট আছে, ওইখানেই গাড়ি থামিও। কথার ঘুম ভেঙে যাবে, আর ঘুম ভেঙে গেলে কথা তার বুক থেকে সরে যাবে, সেজন্য স্পর্শ ড্রাইভারকে এই রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে নিষেধ করলো। কথার চুলের গন্ধ স্পর্শকে ক্রমশই মাতাল করে দিচ্ছে। স্পর্শ তার নাক কথার চুলের মধ্যে ডুবিয়ে দিয়ে মাতাল করা সেই ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর আরেকটা রেস্টুরেন্টের সামনে এসে ড্রাইভার বলল, স্যার এখানে গাড়ি রাখবো? স্পর্শ মাথাটা সিটে ফেলে দিয়ে চোখ বন্ধ করেই বলল, না। স্পর্শ কথার মাথাটা তার বুকে শক্ত করে চেপে ধরল। একেবারে ইচ্ছে করছে না এই মেয়েটাকে নিজের বুক থেকে সরাতে। ইচ্ছে করছে যুগ যুগ ধরে এই মাথাটা তার বুকে শক্ত চেপে ধরতে। কিছুক্ষণ পর ড্রাইভার আরেকটা রেস্টুরেন্টের সামনে এসে বলল, স্যার এখানে গাড়ি রাখি? এবার স্পর্শ কিছু বলার আগেই পেছন থেকে শাওন বলে উঠল, ভাই তুই তোর গাড়িটা রাখ ভাই, ও জীবনেও বলবে না গাড়ি রাখতে। ও তো তোর প্রেয়সীকে বুকে ধরে রেখেছে, আর তাই তার বুক সহ পেটও ভরে গেছে, কিন্তু আমাদের পেট এতটা খালি যে অনায়াসে পেটের ভেতর ইদুল লাফালাফি করছে। স্পর্শ মুস্কি হেসে বলল, শাওন তোরা ঘুমাসনি? শাওন বলল, কি করে ঘুমাবো, পেটের খিদে কি ঘুম কি আসে? এতক্ষণ তোর চিন্তা করে চুপ করেছিলাম, ভেবেছিলাম প্রেয়সীকে বুকে নিয়ে বন্ধুটা একটু শান্তি পাক, কিন্তু তুই তো আমাদের চিন্তা না করে থামার নামই নিচ্ছিস না। এটা ঠিক না ভাই, ভালোবাসাকে পেয়ে বন্ধুকে কষ্ট দিচ্ছিস। হ্যাঁ? স্পর্শ কথাকে তার বুক থেকে সরিয়ে সিটে শুইয়ে দিয়ে বলল, চুপ কর, ঝগড়াটে মেয়েটা শুনতে পেয়ে যাবে। পিছন থেকে তুলে বলল, আমি কিন্তু সব দেখেছি, আমি কিন্তু আমার বান্ধবীকে বলে দিতে পারি। স্পর্শ তুলিকে বলল, ঠিক আছে, তোমার জন্য 2টো আইসক্রিম বরাদ্দ। তুলি হেসে বলল, ঠিক আছে, তাহলে গোপন রাখা যায়। এই ঘটক ড্রাইভার রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালো। স্পর্শ তুলিকে বলল, তুলি, এই ঘুমিয়ে গাথা মেয়েটাকে ঘুম থেকে ডেকে তুলো। এই কথা বলে স্পর্শ গাড়ি থেকে নেমে গেল। তুলি অনেকক্ষণ ডাকার কথার ঘুম ভাঙালো। কথার ঘুমের রেশ এখনো কাটেনি। সে চোখ বন্ধ রেখেই বলল, কি হয়েছে মা? অফিসের সময় হয়ে গেছে, আমি অফিসে যাব না। আমি ওই হ্যাং হওয়া কম্পিউটারের চাকরি আর করব না। আমার ওনাকে দেখলেই বিরক্ত লাগে। যাও, আমাকে একটু ঘুমোতে দাও। এই কথা বলে সে আবারও ঘুমিয়ে পড়ল। গাড়ির বাইরে থেকে কথার মুখে আবার এই নামটা শুনে স্পর্শ রাগে ফুঁসছে। পাশে থেকে শাওন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। স্পর্শ গাড়ির ভেতর মাথা ঢুকিয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে, ওঠো। স্পর্শের ধমক শুনে কথা সহ রিমি আর সাজেদের ঘুমও ভেঙে গেল। কথা চোখ কসলাতে কসলাতে বলল, ও মা, আমি তো এখনো গাড়িতেই আছি। গাড়িতে বসে আমার এত ভালো ঘুম কি করে হলো? আমি তো ভেবেছি আমি আমার বিছানায় কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। কথার মুখে এই কথা শুনে স্পর্শের রাগ উড়ে গেল। সে গাড়ি থেকে মাথা বের করে সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি হাসলো। শাওন এগিয়ে গিয়ে বলল, তুমি তো এতক্ষণে কোলবালিশে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে। কথা। শাওন স্পর্শের দিকে তাকিয়ে হাসলো। স্পর্শ শাওনকে চোখ রাঙালো। রিমি কথার আশেপাশে তাকিয়ে বলল, কোথায় কোলবালিশ? কথা বলল, আরে ও দুষ্টুমি করছে, এখানে কোলবালিশ কোথা থেকে আসবে? স্পর্শ অন্যদিকে মুখ করে হাসলো। সবাই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল। রেস্টুরেন্টে খাবার অর্ডার করে সবাই হাত মুখ ধুয়ে নিল। হাত মুখ ধুয়ে এসে কথা রেস্টুরেন্টের এক কোনায় দেখতে পেল একটা বিশাল বড় লাভ শেপ ফ্রেমে অনেকগুলো ছেলেমেয়ের কাপল পিক লাগানো। কথা টেবিলে বসে একটা ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওখানে ওই কাপলদের ছবি লাগানো হয়েছে কেন? কথার প্রশ্নে ওয়েটার উত্তর দিল, আমাদের রেস্টুরেন্টের একটা খেলা চালু আছে। কোনো কাপল যদি আমাদের রেস্টুরেন্টে আসে তখন আমরা তাদের সেই খেলাটা খেলতে অনুরোধ করি। কথা উৎসুক কণ্ঠে বলল, কি খেলা? ওয়েটার বলল, আমরা সেই কাপলদের 2টা পেস্ট্রি কেক দিই। সেই পেস্ট্রি কেকের মধ্যে একটা আংটি লুকানো থাকে, কিন্তু সব কেকের মধ্যে আংটি থাকে না। অনেকগুলো কেকে বানানো হয়, তার মধ্যে কিছু কেকের মধ্যে আংটি লুকানো থাকে। আর বানানোর পর সেই কেকগুলো একসাথে রাখা হয়, তাই আমরা নিজেরাও জানি না কোন কেকের মধ্যে
আংটি লুকানো আছে। যে কাপল সেই আংটিটি কেকের ভিতরে খুঁজে পায়, আমরা তাদের পিক তুলে ওই ফ্রেমে রেখে দিই, আর তাদের ওই রিং সহ সুন্দর গিফট দেওয়া হয়। বলতে গেলে এটা একটা আমাদের ভাগ্য পরীক্ষা আর কি। রিমি বলল, আরে এটা তো খুব সুন্দর একটা খেলা, আমার এই খেলাটা দেখতে খুব ইচ্ছে করছে। স্পর্শ বলল, তাহলে হয়ে যাক খেলা। আমাদের মধ্যেও তো কাপল আছে, শাওন আর তুলি। স্পর্শ ওয়েটারকে বলল, আমরা এই খেলাটা খেলতে চাই, আপনি ব্যবস্থা করুন। ওয়েটার বলল, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এর মধ্যে খাবারও চলে এলো। সবাই গল্প করতে করতে খাচ্ছে, কিন্তু কথার শুধু খাওয়ার দিকেই মন। সে এক নাগাড়ে খেয়ে যাচ্ছে, কোনো ব্রেক টানছে না মুখে। স্পর্শ কথার দিকে তাকিয়ে হাসছে। স্পর্শের হাসি দেখে সবাই কথার দিকে তাকালো। স্পর্শ কথাকে বলল, আস্তে খাও, যেভাবে খাচ্ছ মনে হচ্ছে খাবার পেটে নয় ডাস্টবিনে যাচ্ছে। কথা খাবার খেতে খেতে বলল, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। সাজ্জাদ হেসে বলল, ও ছোটবেলা থেকে ওরকমই, খিদে সহ্য করতে পারে না। খাবার সামনে এলে খিদের চোটে আর কিচ্ছু হুঁশ থাকে না। স্পর্শ কথার খাবার খাওয়ার দিকেই তাকিয়ে আছে। শাওন পাশে থেকে স্পর্শের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে আস্তে করে বলল, এবার কি কথার ওই গপাগপ খাবার খাওয়ারও প্রেমে পড়ে যাবে? স্পর্শ বড় বড় চোখ করে শাওনের দিকে তাকালো। শাওন হেসে খাওয়ায় মনোযোগ দিল। তাদের খাবার খাওয়া শেষে ওই ওয়েটারটা এসে তাদের বলল, স্যার, আপনারা যদি খেলাটা খেলতে চান তাহলে খেলতে পারেন, আমাদের কেক রেডি আছে। সবাই খুশি হলো। সবচেয়ে বেশি খুশি হলো মেয়েরা। খুশিতে রিমি বলল, এই খেলাটা নিয়ে আমি খুব এক্সাইটেড। ওয়েটার শাওন আর তুলির সামনে দুটো পেস্ট্রি কেক এনে রাখলো। শাওন আর তুলি দুজনেই ছোট ছোট টুকরো করে কেকটা কাটলো, কিন্তু তারা কেকের ভিতর কোনো রিং পেল না। কথা তুলি আর রিমির মন খারাপ হয়ে গেল। সবার মন খারাপ দেখে স্পর্শ ওয়েটারকে বলল, আবার কেক নিয়ে আসুন, আমরা আবার খেলাটা খেলবো। ওয়েটার বলল, স্যার, যে কাপল হেরে গেছে আর এই খেলাটা খেলতে পারবে না। এবার নতুন কোনো কাপলদের এই খেলাটা খেলতে হবে। স্পর্শ বলল, কিন্তু কেন? ওয়েটার বলল, জি, এটাই আমাদের নিয়ম। মাঝখান থেকে রিমি বলল, আমি আর মিস্টার সাজ্জাদ কাপল, আমরা এই খেলাটা খেলবো। সাজ্জাদ রিমির কথা শুনে অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে আছে। সবাই তাদের দুজনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ওয়েটার চলে গেল কেক আনতে। ওয়েটার চলে যাওয়ার পর সাজ্জাদ রিমিকে বলল, আমরা কাপল মানে? রিমি বলল, আমি জানি না, তবে আমি এই খেলাটা খেলতে চাই, তাই আমি এই কথা বলেছি। আর ওরা তো জানতে চাইছে না যে আমরা সত্যি সত্যি কাপল কিনা, তাই আমি আপনাকে নিয়ে এই খেলাটা খেলবো। স্পর্শ শাওন বুঝতে পারছে রিমি সাজ্জাদকে পছন্দ করে ফেলেছে। না হলে রিমি যে রকম মেয়ে, সে হুট করে কোনো ছেলেকে কাপল বানাবে না। কথা ভাইয়ের হাত ধরে বলল, ভাইয়া তুমি প্লিজ রাজি হয়ে যাও, আমরা এই খেলাটা জিততে চাই। ঠিক তখনই ওয়েটার দুটো কেক এনে সাজ্জাদ আর রিমির সামনে রাখলো। তুলিয়ার কথা বড় বড় চোখ করে দুটো কেকের দিকেই তাকিয়ে আছে। কেক শেষ হয়ে গেল, কিন্তু এবারও তারা কোনো রিং পেল না। স্পর্শ বলল, কি ব্যাপার, 4টা কেকের থেকে একটা কেকে রিং পেলি না? তোরা কি কেকের সাথে রিংটাও খেয়ে ফেলছিস নাকি? শাওন বলল, আরে কি বলছিস ভাই, রিং কি খাওয়ার জিনিস? রিং যদি আমাদের মুখে যেত তাহলে কি আমরা টের পেতাম না? আসলে আমার মনে হচ্ছে কোনো কেকের ভেতরেই কোনো রিং নেই। ওরা কেক বেচে টাকা রোজগার করার জন্য এটা ওদের একটা কৌশল আর কি। শাওনের কথা শুনে ওয়েটার বলল, এটা কি বলছেন স্যার? এটা শুধু মাত্রই একটা খেলা। আমরা এই খেলার মধ্যে কাউকে জোর করি না। আর তাছাড়া কেকের ভিতরে যদি রিং নাই থাকে তাহলে ওই ফ্রেমে কাপলদের ছবি আমরা কি করে পেলাম বলেন? রিমি ওয়েটারকে বলল, আপনি আরো দুটো কেক নিয়ে আসুন, এবার স্পর্শ আর কথা এই খেলাটা খেলবে। ওয়েটার বলল, আচ্ছা ঠিক আছে ম্যাম। এই কথা বলে ওয়েটার চলে গেল। কথা ভুরু কুচকে বলল, কিন্তু আমি ওনার সাথে কাপল হয়ে খেলবো না। স্পর্শ কথার দিকে তাকিয়ে ভুরু কুচকালো। সাজ্জাদ বলল, আরে একটা খেলার জন্য মিথ্যে কাপল হয়ে খেলার কি দরকার? চলো আমরা চলে যাই। স্পর্শ মাথা চুলকিয়ে মনে মনে বলল, নিজের সময় তো খুব মিথ্যে কাপল হয়ে রিমির সাথে খেলেছে, আর এখন বোনের কথা বলতেই ফস করে উঠেছে, যেন আমি কেক খাবো না, ওর বোনকে খেয়ে ফেলবো।
শাওন বলল, আরে সাজ্জাদ, সমস্যা কি? এটা তো একটা খেলা, দেখি না কি হয়। কথা কিছু বলতে যাবে ঠিক তখনই ওয়েটার আরো দুটো কেক নিয়ে চলে এলো। রিমি কথার হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। স্পর্শ কথার পাশে গিয়ে বসলো। ওয়েটার স্পর্শ আর কথার সামনে দুটো কেক রাখলো। দুজনেই কেকটা ছোট ছোট টুকরো করে কাটছে। কথা একবার নিজের কেকের দিকে তাকাচ্ছে আর একবার স্পর্শের কেকের দিকে তাকাচ্ছে। অবশেষে স্পর্শের চামচের সাথে কিছু একটা শব্দ হলো। স্পর্শ চামচ দিয়ে কেকের ভেতর থেকে রিংটা বের করে আনলো। সবাই খুশি হয়ে হাততালি দিল। কথার তো খুশিতে লাফাতে ইচ্ছে করছে। সে স্পর্শের হাত থেকে রিংটা নিতে গেলে স্পর্শ বলল, এটা আমি পেয়েছি। ওয়েটার স্পর্শের হাত থেকে রিংটা নিয়ে রিংটা পরিষ্কার করে এনে আবার স্পর্শের হাতে দিয়ে বলল, স্যার, আপনি এই রিংটা ম্যামের হাতে পরিয়ে দিন, আমরা একটা পিক তুলব। ওয়েটার এলো। কথা শুনে কথা তাড়াতাড়ি করে বলল, না না, রিং পরিয়ে দিতে হবে না, আর কোনো পিকও তুলতে হবে না। কিন্তু ওয়েটার বলল, কিন্তু ম্যাম, পিক তো তুলতেই হবে। আপনারা যেমন ওই পিকগুলো দেখে এই খেলাটা খেলতে রাজি হয়েছেন, তেমনি আপনাদের পিক দেখেও অনেকে এই খেলাটা খেলতে আগ্রহ দেখাবে, আর এটাই আমাদের নিয়ম। রিমি কথার কানে কানে বলল, আর এই কথা ভেবে দেখো, তুমি যদি স্পর্শের হাতে রিংটা না পরো তাহলে ওনারা কিন্তু তোমাকে বাকি গিফটগুলো নাও দিতে পারে। রিমির কথা শুনে কথা ভুরু কুচকাল। এবার শাওন এগিয়ে এসে কথার কানে কানে বলল, আর ওরা যদি একবার জানতে পারে আমরা মিথ্যে কাপল হয়ে তাদের খেলাটা খেলেছি, তাহলে ওরা আমাদের বেঁধেও রাখতে পারে। আর তোমার জন্য যদি স্পর্শকে বেঁধে রাখা হয়, তাহলে স্পর্শ তোমাকে কি করবে ভেবে দেখেছো তো? শাওন আর রিমির কথা শুনে পাশে থেকে স্পর্শ দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। শাওন আর রিমির কথা শুনে কথা স্পর্শের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, একটা ছবির জন্য এত ঝামেলায় যেতে পারবো না, নিন রিংটা পরিয়ে নিন। স্পর্শ হেসে কথার হাতটা ধরে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কথা ভুরু কুচকিয়ে স্পর্শের দিকে তাকিয়ে আছে। কথা মনে মনে বলছে, এই হাঁটু গেড়ে বসার কি দরকার ছিল? এমন একটা ভাব করছে যেন উনি সত্যি সত্যি আমাকে প্রপোজ করছে। স্পর্শ কথার হাতে রিংটা পরিয়ে দিল, আর ওয়েটার স্পর্শ আর কথার একটা ছবি তুলে নিল। রিমি শাওনকে ইশারা করতে শাওন সাজ্জাদকে উদ্দেশ্য করে বলল, সাজ্জাদ, এখান থেকে তো আমাদের গাড়িটা দেখা যাচ্ছে না। এই কথা বলতেই সাজ্জাদ সঙ্গে সঙ্গে বাইরে থাকা গাড়ির দিকে তাকালো, আর সেই ফাঁকে স্পর্শ সঙ্গে সঙ্গে কথার হাতে চুমু দিয়ে ফেললো। কথা বড় বড় চোখ করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শাওন রিমি তুলি একে অপরের দিকে তাকিয়ে হাসলো। সাজ্জাদ বাইরে গাড়ির দিকে তাকিয়ে বলল, গাড়ি তো বাইরেই আছে। শাওন মুস্কি হেসে বলল, ও হ্যাঁ, তাই তো, আসলে আমি গাড়িটা দেখতে পাচ্ছিলাম না। ওইদিকে স্পর্শের এরকম কাণ্ডে কথা ধপ করে চেয়ার বসে পড়ল। স্পর্শ কথার দিকে তাকিয়ে হেসে বসা থেকে উঠে দাঁড়ালো। অন্য একটা ওয়েটার স্পর্শের কাছে একটা গিফট বক্স নিয়ে এসে স্পর্শের দিকে এগিয়ে এলো। স্পর্শ হেসে কথাকে দেখিয়ে বলল, আমার গিফট আমি পেয়ে গেছি, এই গিফটটা ওনাকে দিন। ওয়েটার কথা দিকে গিফট বক্সটা নিয়ে গেলে কথা চোখ বড় বড় করে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ কথার দিকে তাকিয়ে এক চোখ কপালে তুলে চোখ মারল। কথা এবার হাঁ করে স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শ কথার দিক থেকে মুখ ফিরিয়ে সবাইকে বলল, এই সবাই চলো, এবার আমাদের যেতে হবে। এই কথা বলে স্পর্শ এগিয়ে গিয়ে বিল পেমেন্ট করে বাইরে বেরিয়ে গেল। সাজ্জাদ শাওন দুজনে স্পর্শের সাথে বেরিয়ে গেল। কথা ভাবতে লাগলো, স্পর্শ তার সাথে এমনটা করলো কেন? ওয়েটার এখনো গিফট বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। তুলি ওয়েটারের হাত থেকে গিফট বক্সটা নিয়ে নিল। রিমি কথাকে বলল, কথা চলো, সবাই গাড়িতে চলে গেছে। কথা রিমিকে বলল, তুমি দেখেছো রিমি, উনি আমার সাথে এটা কি করলো? উনি আমার সাথে কেন এমনটা করলো সেটা ওনার জবাব দিতে হবে। রিমি হেসে বলল, হ্যাঁ কথা, তুমি ওকে জিজ্ঞেস করো ও কেন তোমার সাথে এমনটা করেছে। ও তো আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে এমনটা করেনি। বিদেশে এত বছর থাকার পরও স্পর্শ কোনো মেয়ের সাথে এমনটা করেনি। আমি আরও একসাথেই বিদেশে পড়াশোনা করেছি। ওখানে অনেক বাঙালি মেয়েরাই স্পর্শের জন্য পাগল ছিল, কিন্তু স্পর্শ কাউকে পাত্তা দেয়নি, সবাইকে বন্ধুর চোখে দেখেছে। ওর ভালোবাসার জায়গায় কখনো মেয়েকেই বসাতে চায়নি, কারণ ও মনে করে মেয়েরা ভালোবাসার সম্মান দিতে জানে না। কথা আমতা আমতা করে বলল, তুমি এইসব কথা আমাকে কেন বলছো? রিমি কথাকে বলল, তুমি বুঝতে পারছো না কথা, আমি তোমাকে কেন এসব বলছি। তুমি কি স্পর্শের চোখের ভাষা কিছুই বুঝতে পারছো না? তুমি বুঝতে না পারলেও আমরা ওর চোখের ভাষা বুঝতে পারছি। স্পর্শ তোমার দিকে যে চোখে তাকায়, আজ পর্যন্ত অন্য কোনো মেয়ের দিকে ওই চোখে কখনো তাকায়নি। শাওন আমাকে বলেছে ও তোমার জন্য স্পর্শের চোখে পানি দেখেছে। কথা শুধু রিমির কথাগুলো শুনেই যাচ্ছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না।
তুলি কথার কাছে এগিয়ে গিয়ে বলল, স্পর্শ ভাইয়া তোকে ভালোবাসে কথা। কথা অবাক চোখে তুলির দিকে তাকালো। সে যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? রিমি কথার হাতটা ধরে বলল, স্পর্শ কোনোদিনও সেই কথা তোমাকে বলতে পারবে না কথা, কারণ সে মেয়েদের ভালোবাসা ভয় পায়। প্লিজ কথা, তুমি স্পর্শকে আপন করে নাও, ওর ভুল ধারণা ভেঙে দাও। ওর বুকের মধ্যে অনেক কষ্ট, তোমাকে পেলে হয়তো স্পর্শ সব কষ্ট ভুলে গিয়ে সুখী হবে। কথা রিমির হাত ছেড়ে দিয়ে দৌড়ে রেস্টুরেন্টের বাইরে চলে গেল। সবার সামনে খুব কষ্টে সে তার চোখের পানি আটকে রেখেছিল, কিন্তু বাইরে আসতেই তার চোখ দিয়ে পানি ঝরছে। রিমি আর তুলির কথাগুলো তার কানে এখনো বেজে যাচ্ছে। কি বলছিল তারা? স্পর্শ তাকে ভালোবাসে? এই কথাগুলো ভাবতে ভাবতে কথা তাকিয়ে দেখে রিমি আর তুলি তার দিকে আসছে। রিমি আর তুলিকে দেখে কথা তার চোখের পানি মুছে নিল। রিমি কথার কাছে এসে বলল, চলো, ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কথা, রিমি আর তুলি সবাই গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির সামনে গিয়ে কথা রিমিকে বলল, তুমি আগে যাও। রিমি হেসে বলল, কিন্তু সে তো তোমাকে পাশে চায়। এই কথা বলে রিমি কথার হাত ধরে তাকে উঠিয়ে নিয়ে নিজেও গাড়িতে উঠে বসলো। সবাই কিছু একটা নিয়ে কথা বলায় ব্যস্ত। স্পর্শের মুখে হাসি নিয়ে কথা বলছে, কিন্তু তার চোখ তার ফোনের দিকে। শাওন মেয়েদের উদ্দেশ্য করে বলল, কি রে, তোদের এত দেরি হলো কেন? কি করছিলি এতক্ষণ? তুলি ধমকের সুরে বলল, সেটা তোমার জেনে লাভ নেই। খেলায় হেরে গিয়েছো, তাই চুপ করে থাকো। যদি তুমি খেলায় জিততে তাহলে এই গিফটগুলো আমি পেতাম। শাওন হেসে বলল, মেরি জান, তুমি চাইলে এরকম 1000টা গিফট আমি তোমার পায়ের কাছে এনে ফেলবো। সবাই হাসলো, কিন্তু কথার মুখে কোনো হাসি নেই। সেইটা স্পর্শ ঠিকই খেয়াল করছে। স্পর্শ মনে মনে বলছে, সারাদিন বক বক করা মেয়েটা হাতে একটা চুমু খেয়ে পুরো চুপ করে গেছে। যখন ঠোঁটে কাম। গিফটের কথা বলতে রিমি বলল, এই তুলি, গিফটের বক্সটা খুলে দেখো তো, এটার ভিতর কি আছে। তুলি রিমির দিকে বক্সটা এগিয়ে দিয়ে বলল, নাও, তুমি খুলে দেখো। রিমি বক্সটা খুলতে প্রথমে বেরিয়ে এলো স্পর্শ কথাকে রিং পরিয়ে দেওয়ার সেই ছবিটা। রিমি হেসে ছবিটা কথার কাছে এগিয়ে দিয়ে বলল, আরে ওরা তো দেখছি ছবির একটা কপি এই বক্সেও দিয়ে দিয়েছে। কথা ছবিটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলতে গেলে স্পর্শ কথার হাত থেকে ছবিটা নিয়ে কথার কানের কাছে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, এত কষ্ট করে ছিঁড়ে ফেলার দরকার নেই, তুমি এটা আমায় দিয়ে দাও। এটা আমার কাছে খুব যত্নে থাকবে। কথার সঙ্গে সঙ্গে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ মুচকি হেসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আরও অনেকটা পথ বাকি আছে, তাই সবাই চোখ বন্ধ করে নিল। ঘুম আসুক না আসুক, রেস্ট নেওয়া যাবে। তবে স্পর্শের চোখে এবার ঘুম ভর করলো। সে সিটে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কথা স্পর্শের ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই লোকটা কি সত্যি আমাকে ভালোবাসে? কিন্তু কেন ভালোবাসবে আমাকে? স্পর্শ আমার মাঝে কি খুঁজে পেল যে আমাকে উনি ভালোবাসবে? আর স্পর্শ যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে আমার কি করা উচিত? মনে এসব ভাবনা আসতেই কথা স্পর্শের দিক থেকে তার চোখ সরিয়ে নিল। গাড়ি ঢাকার রাস্তায় ঢুকে পড়েছে। কথার ড্রাইভারকে বলল তার বাড়ির সামনে তাদের নামিয়ে দিতে। কিছুক্ষণ পর কথার বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ালো। কথা রিমিকে ডাকতে গিয়ে দেখে রিমি ঘুমিয়ে পড়েছে। কথার ড্রাইভারকে বলল গাড়ির দরজা খুলে দিতে। কথা রিমিকে না ডেকে আস্তে করে গাড়ি থেকে নেমে পড়ল। ড্রাইভার সাজ্জাদকেও ডেকে দিল। সাজ্জাদ গাড়ি থেকে নেমে কথাকে বলল, তোর বসকে বলে আসবে না? কথা বলল, না থাক, ওরা সবাই ঘুমিয়ে আছে, ওদের ডাকার দরকার নেই। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। অফিসের পার্কিং লটে গাড়ি এসে থামলো। স্পর্শ ঘুম থেকে উঠে দেখে কথা গাড়িতে নেই। স্পর্শ ড্রাইভারকে জিজ্ঞেস করতে ড্রাইভার বলল, স্যার, ম্যামকে তো ওনার বাড়ির সামনে নামিয়ে দিয়ে এসেছে। স্পর্শ বলল, ও আচ্ছা ঠিক আছে। শাওন, তুলি, রিমি গাড়ি থেকে নেমে পড়ে। রিমি আশেপাশে তাকিয়ে দেখে সাজ্জাদ নেই, সাথে কথাও নেই। রিমি বলল, সাজ্জাদ, কথা, ওরা দুজন কোথায়? স্পর্শ বলল, ওনারা নাকি বাড়ির সামনে নেমে পড়েছেন। রিমির মুখটা মলিন হয়ে গেল। শাওন হেসে রিমির কাছে গিয়ে বলল, কেউ যাবার আগে আমাদের রিমি রানীকে একবার বলে যাওয়া উচিত ছিল, কিন্তু কি আর করবে, রিমি সে তো আর বুঝতে পারেনি তুই কার প্রেমে পড়ে গেছিস। শাওন আর তুলি হাসছে। রিমিও কিছুটা লজ্জা পেয়ে হাসছে। স্পর্শ রিমির উদ্দেশ্যে বলল, রিমি ওই বাড়ির মানুষদের আমার খুব ভালো করে চেনা আছে। ওরা শুধু কেড়ে নিতে জানে, বিশেষ করে ওই বাড়ির ছেলেরা, তাই ভেবে চিনতে পায় গোস। এই কথা বলে স্পর্শ চলে যেতে চাইলে রিমি স্পর্শকে দাঁড় করিয়ে বলল, তুই তো কথা সম্পর্কে উল্টাপাল্টা অনেক কিছু বলেছিলি, কিন্তু কি হলো, সেই কথার প্রেমে পড়ে গেলি।
এখন আবার এমন কি হলো যে ওর ভাইয়ের সম্পর্কে তোর নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসছে? স্পর্শ বলল। ওর ভাইয়ের সম্পর্কে আমার তেমন কিছুই জানা নেই, কিন্তু ওই পরিবারের এমন একজনের সম্পর্কে জানা আছে যে 3টা মানুষের জীবন তছনছ করে দিতে দুবার ভাবেননি। এই কথা বলে স্পর্শ চলে গেল। স্পর্শের এই কথাটা শাওন আর রিমির কাছে অন্যরকম মনে হলো। তুলি রিমির কাছে এগিয়ে গিয়ে বলল, রিমি, আমি জানি না স্পর্শ ভাইয়া ওই পরিবারের কার কথা বলছে, কিন্তু আমি ওই পরিবারের প্রতিটা মানুষকে চিনি। ওই পরিবারের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের ভালোবাসা আর সম্মান। এই দুটো জিনিসকে নিয়ে তারা খুব গর্ববোধ করে। আর সাজ্জাদ ভাইয়ের সম্পর্কে আলাদা করে যদি কিছু বলি তাহলে বলবো পরিবারের দায়িত্বশীল একটা ছেলে, বোনের প্রতি যত্নশীল একজন ভাই, আর একজন ব্যর্থ প্রেমিক যে ভালোবাসাকে সম্মান দিতে জানে। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে কেউ জিত ছাড়া হারবে না। শাওন রিমির পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, তুলি ইজ রাইট। এই কথা বলে শাওন আর তুলি চলে গেল। অনেকক্ষণ যাবৎ কথার ফোন বাজছে। ফোন চার্জে লাগিয়ে নিচে চলে গিয়েছিল কথা। উপর থেকে সাদিদ বলল, আপু তোমার ফোন বাজে। কথা রুমে এসে ফোন হাতে নিয়ে দেখে স্পর্শের ফোন। স্পর্শের ফোন রিসিভ করতে গিয়ে কথার হাত কাঁপছে। কই, আগে তো কখন এভাবে হাত কাঁপেনি, তাহলে এখন কোন এভাবে হাত কাঁপছে? কথা ঢুক গেলে কাপা কাপা হাতে ফোন রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে স্পর্শ বলল, বাইরে এসো কথা, আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কথা অবাক হয়ে গেল। কথা আমতা আমতা করে বলল, বাড়ির বাইরে মানে? আপনি বাড়ির বাইরে কেন এসেছেন? স্পর্শ বলল, আরে বাবা, তোমার সাথে প্রেম করতে আসিনি আমি, তাড়াতাড়ি বাইরে এসো, আমার ভালো লাগছে না, রেস্ট নিতে হবে বাড়িতে গিয়ে। এই কথা বলে স্পর্শ ফোন রেখে দিল। কথা মনে মনে বলল, এই লোকটা কখন জানি আমার হার্ট অ্যাটাক করিয়ে ফেলে। কথা বাড়ির বাইরে গিয়ে দেখে স্পর্শ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কথা স্পর্শের সামনে গিয়ে দাঁড়ালো। স্পর্শ বলল, তুমি গাড়ি থেকে নামার সময় একটু ডাকতে পারতে আমায়? কথা বলল, এই কথা বলতে এসেছেন আপনি? স্পর্শ বলল, না। স্পর্শ গাড়ি থেকে রেস্টুরেন্ট থেকে পাওয়া গিফট বক্সটা হাতে নিয়ে বলল, গাড়িতে এটা ভুলে ফেলে এসেছিলে। কথা বলল, ভুলে ফেলে আসিনি, ইচ্ছে করেই ফেলে এসেছি, এটা আমার লাগবে না। স্পর্শ হেসে বলল, কেন? স্পর্শের হাসি দেখে কথা লজ্জা পেয়ে গেল। কথা আমতা আমতা করে বলল, না মানে তুলি এই গিফটটার জন্য খুব আফসোস করছিল, তাই আমি এটা তুলির জন্যই রেখে এসেছিলাম। স্পর্শ বলল, কিন্তু তুমি তো এই গিফটটার জন্য খুব এক্সাইটেড ছিলে। কথা কিছু বলল না। স্পর্শ বলল, তুমি এই গিফটটা তোমার কাছে রাখো, আমি জানি মেয়েরা গিফট পেতে পছন্দ করে। আমি শাওনের হাতে অন্য কোনো গিফট দিয়ে দেব, শাওন সেটা তুলিকে দিয়ে দেবে। স্পর্শর হাতের গিফট বক্সটা দিল। কথা অন্যদিকে মুখ করে আছে। কথার মুখে লজ্জার ছড়াছড়ি দেখে স্পর্শ হাসলো। স্পর্শ বলল, আজ আর অফিস যেতে হবে না, বাড়িতে থেকে ভালো করে রেস্ট নাও, কাল ঠিক টাইমে অফিসে যাবে। এই কথা বলে স্পর্শ গাড়ি নিয়ে চলে গেল। কথাও দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। সাজ্জাদ কথার রুমে এসে দরজায় দাঁড়িয়ে কথার দিকে তাকিয়ে আছে। কথার কিছু একটা নিয়ে খুব গভীরভাবে ভাবছে। সাজ্জাদ স্পর্শের ব্যাপারে কথার সাথে কথা বলতে এসেছে। সাজ্জাদ বোনের সাথে হাওড়ে যাওয়ার পর সবসময় চোখ কান খোলা রেখে কথার দিকে নজর রেখেছে। কথার পাশে বসে স্পর্শের গান গাওয়া, রেস্টুরেন্টে স্পর্শ কথাকে রিং পরিয়ে দেওয়া, আর সেই রিং পরানোর মুহূর্তে ছবিটা স্পর্শের কাছে রেখে দেওয়া, এই সবটাই কিছু সাজ্জাদের কাছে অন্যরকম লেগেছে। সাজ্জাদ কথার কাছে গিয়ে কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কথা কি এমন ভাবছিস? কথা পেছনে তাকিয়ে দেখে তার ভাই দাঁড়িয়ে আছে। কথা বলল, না ভাইয়া, তেমন কিছু না। সাজ্জাদ বিছানায় বসে বলল, কথা আমি তো তোর বড় ভাই, বল। সাজ্জাদের মুখে এই কথা শুনে কথা অবাক হয়ে বলল, হ্যাঁ। সাজ্জাদ হেসে বলল, কিন্তু তোর কি কখনো মনে হয়েছে আমি তোর বড় ভাই? কথা হেসে বলল, কখনো না। হ্যাঁ। সাজ্জাদ বলল, আমি তোর সাথে সবসময় বন্ধুর মতো থেকেছি, কারণ তোর বড় কোনো বোন নেই। আর আমাদের মা, উনি তো একটা বোকা মহিলা। তুই স্কুল কলেজে পড়াশোনা করার সময় রাস্তায় কোনো ছেলে তোকে ডিস্টার্ব করলে সেই কথা তুই মায়ের সাথে শেয়ার করতি, আর মা তো ভয় পেয়ে কেঁদে টেঁদে একেবারে বাবা সহ পুরো বাড়ি শুদ্ধ সবাইকে জানিয়ে দিত। আর বাবা তো ওই ছেলেদের উপর যতটা না রাগ করতো তার থেকে বেশি রাগ করতো তোর উপর। আর সেই ভয় তুই মাকেও কিছু বলতিস না। তখন আমি তোকে বলেছিলাম এরপর থেকে কোনো কিছু হলে আমাকে ভাই নয় বন্ধু ভেবে সবকিছু বলতে। কথা বলল, হ্যাঁ ভাইয়া, আমার সবকিছু মনে আছে। তোমাকে বলার পর আমার প্রতিটা প্রবলেমই তুমি সলভ করে দিতে। সাজ্জাদ বলল, হ্যাঁ, আমি আর সাজিদ মিলে ওই সমস্যাগুলো
সলভ করতাম। ওই সময় তোর এমন একটা বয়স ছিল যে তুই যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক বড় ভুল করে ফেলতে পারতিস, কিন্তু এখন আমার সেই ভয় নেই। আমি মনে করি আমার বোন অনেক বড় হয়ে গেছে আর যে কোনো সিদ্ধান্ত সে একা নিতে প্রস্তুত, কিন্তু তারপরও তোর যদি কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিমত থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারিস। কিছু বলার আছে তোর? কথা বলল। কি বলবো ভাইয়া? সাজ্জাদ কথার হাত টেনে নিজের পাশে বসিয়ে বলল। ফাহাদের ব্যাপারে কিছু বল। কথা বলল। ভাইয়া, যখন আমি জার্নালিস্টের চাকুরি করব বলে সবাইকে জানিয়েছিলাম তখন বাবার অমত ছিল, কারণ বাবার ভয় ছিল আমি চাকুরি করতে গিয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি। তাই আমি মনে মনে নিজে ওয়াদা করেছিলাম আমি বাবার পছন্দেই নিজের বিয়ে করব। সাজ্জাদ বলল। মানে তুই সেই জন্যই আজ পর্যন্ত কোনো বিয়েতে অমত করিসনি, তাই তো? কথা বলল। সাজ্জাদ বলল। আর আমি যদি তোকে জিজ্ঞেস করি সাজিদের ব্যাপারে তোর মনে কি আছে? কথা বিছানা থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে বলল। ভাইয়া, তোমার কি মনে হয় সাজিদ ভাই অপছন্দ করার মতো মানুষ? সাজ্জাদ ভুরু কুচকিয়ে বলল। মানে তুই সাজিদকে পছন্দ করিস? কথা বলল। পছন্দ আর ভালোবাসা এক না ভাইয়া। সাজিদ ভাইয়াকে নিয়ে আমার মনে কিচ্ছু নেই, তবে সাজিদ ভাইয়া আমার সামনে যদি কখনো বলতো সে আমাকে ভালোবাসে তাহলে হয়তো সেদিনই আমি তার প্রেমে পড়ে যেতাম। কিন্তু আমার ভাগ্য ভালো, সাজিদ ভাইয়ার প্রেমে পড়ার আগেই মেজো কাকি যে আমাকে এতটা অপছন্দ করে সেই বিষয়ে আমি জেনে গেছি। সাজ্জাদ বলল। তুই কি বাবার উপর বা মেজো কাকির উপর রাগ করে সাজিদকে বিয়ে করতে চাচ্ছিস না? কথা বলল। রাগ আমার প্রথম ঠিকই হয়েছিল ভাইয়া, কিন্তু বাবার উপর নয়, মেজো কাকির উপর। তবে আমাকে নিজের ছেলের বউ করতে রাজি না হওয়াতে নয়। মেজো কাকি তো আমাকে খুব ভালোবাসতো ভাইয়া, কিন্তু যেদিন থেকে সাজিদ ভাইয়া ফোনে বলল সাজিদ ভাইয়া আমাকে বিয়ে করতে চায় সেদিন থেকেই যেন মেজো কাকির রূপ বদলে গেল। আমাকে যে এতটা অপছন্দ করে সেটা আমি ওই দিন থেকেই জানতে পারলাম। আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ওনার ছেলেকে আমি কোনো দিনও বিয়ে করব না। আর তাছাড়া একটা ছেলের প্রতি একজন মায়ের পুরোপুরি অধিকার আছে, আর আমি চাই না আমার জন্য সাজিদ ভাইয়া আর মেজো কাকির মধ্যে দূরত্ব তৈরি হোক। মেজো কাকি তো সাজিদ ভাইয়ের জন্য অনেক কষ্ট করেছে, তাই না? সাজ্জাদ বলল। আমি বাবার সাথে সাজিদ আর তোর বিয়ের ব্যাপারে কথা বলি, আর মেজো কাকিকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। সাজিদ আসলে মেজো কাকি ঠিক হয়ে যাবে। কথা জোর গলায় বলল।